তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা পরিপাকের বেশ কয়েকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যেমন ধরো, যখন পরিপাক কোনো একটি নালী বা টিউবের মধ্যে সংঘটিত হয়, যেমন ধরো এই একটি টিউব এবং এই টিউবের চারপাশে রয়েছে বেশ কিছু সংখ্যক কোষ। বন্ধুরা, তোমরা এখানে একটি টিউব দেখতে পাচ্ছ, একটি নালী দেখতে পাচ্ছ, এবং এই নালীর চারপাশে ঘিরে কিন্তু এক স্তর বিশিষ্ট একটি কোষের আবরণ দেখতে পাচ্ছ। এখন যদি কখনো কোনো পরিপ্রক্রিয়া এই কোষগুলির মাঝে কোনো একটি জায়গায়, ফাঁকা জায়গায়, লুমেনের মধ্যে হয়, তখন সেই ধরনের পরিপ্রক্রিয়াকে বলা হবে ইন্টারসেলুলার ডাইজেশন অথবা আন্তঃকোষীয় পরিপাক। ইন্টারসেলুলার ডাইজেশন বা আন্তঃকোষীয় পরিপাক। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পরিপাক ক্রিয়াটি কিন্তু কোনো কোষের মধ্যে সংঘটিত হয় না, একাধিক কোষের মাঝে একটি ফাঁকা জায়গায় সংঘটিত হয়েছে। যেহেতু কোনো কোষের মধ্যে সংঘটিত হয়নি, তাই একে কিন্তু বহিঃকোষীয় পরিপাক বলা হয় অথবা এক্সট্রা সেলুলার ডাইজেশন। তাহলে এর আরেকটি নাম হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। সেলুলার ডাইজেশন বা বহিঃকোষীয় পরিপাক। এছাড়াও আরও একটি ধরনের পরিপাক রয়েছে। যেমন ধরো, আমি যদি বলি, যদি কোনো ক্ষেত্রে কোনো খাদ্যের পরিপাক কোনো একটি কোষ, ধরলাম একটি কোষ, এই কোষের মধ্যে হয়েছে, এবার কিন্তু একাধিক কোষের মাঝে যে ফাঁকা জায়গা বা লুমেন, সেটি কিন্তু না। এখন কিন্তু যে কোনো একটি কোষের মধ্যে ঠিক মাঝে এই পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। এক্ষেত্রে এর নাম হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। INTRA, ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ইন্ট্রাসেলুলার ডাইজেশন অথবা অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক। বন্ধুরা, এই যে দুটি টার্ম রয়েছে, একটি হচ্ছে ইন্টারসেলুলার, একটি হচ্ছে ইন্ট্রাসেলুলার, এই টার্ম দুটি কিন্তু বেশ কনফিউজিং মিলে যায়। তো এদের মধ্যে পার্থক্যটা আমি তোমাকে দেখাচ্ছি। এখানে হচ্ছে এই ক্ষেত্রে হবে ইন্টার, ভালো করে খেয়াল করে দেখো, এই ওয়ার্ডটির শেষের অংশটি হচ্ছে TER, টার, আর এখানে হচ্ছে ইন্ট্রা, INTRA, ট্রা, অর্থাৎ এর শেষ অংশ রয়েছে হচ্ছে TRA আর এখানে হচ্ছে TER। পার্থক্য দেখো তোমরা ভালো করে, এখানে হচ্ছে TER, এখানে হচ্ছে TRA, ইন্ট্রা, অর্থাৎ এটি হচ্ছে ইন্টারসেলুলার এবং এটি হচ্ছে ইন্ট্রাসেলুলার। এবং বাংলার ক্ষেত্রেও কিন্তু একটু ঝামেলা আছে। তোমরা এখানে দেখো, এখানে হচ্ছে আন্তঃকোষীয়, এটা হচ্ছে অন্তঃকোষীয়। তাহলে এখানে হচ্ছে আন্তঃকোষীয় হবে, আর এখানে হবে অন্তঃকোষীয়। তাহলে বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আমাদের মানুষের ক্ষেত্রে যে পরিপাক ক্রিয়াটি সংঘটিত হয়, সেটি হচ্ছে আসলে এরকম নালীর মধ্যে হয়ে থাকে। এরকম অনেক নালী রয়েছে আমাদের দেহে, এই নালীর মধ্যে পরিপাক সংঘটিত হয়, অর্থাৎ একাধিক কোষের লেয়ারের মাঝখানে যে লুমেন বা ফাঁকা জায়গা থাকে টিউবের মতো, সেই জায়গাটিতে কিন্তু আমাদের মানুষের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। যেহেতু মানুষের ক্ষেত্রে এই ধরনের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, তো সেক্ষেত্রে আমরা মানুষের পরিপাক ক্রিয়াটি হচ্ছে ইন্টারসেলুলার টাইপের। তো আমরা মানুষের পরিপাক ক্রিয়া কিন্তু আবার দুইভাবে সংঘটিত হয়, আমরা সেই বিষয়টি এখন দেখব। তো মানুষের পরিপাকের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের পরিপাক হয়ে থাকে। একটি হচ্ছে পরিপাক নালীর মধ্যে খাবার বিভিন্ন চাপে বা সংকোচন প্রসারণের ফলে, অথবা আমরা যখন দাঁত দিয়ে আমাদের কোনো খাবারকে চিবাই এবং সেগুলিকে টুকরো টুকরো করে খণ্ডে খণ্ডে পরিণত করি, এবং আমাদের লালার মাধ্যমে সেগুলি মিশে সিক্ত হয়, এবং আমাদের জিহ্বার মাধ্যমে সেগুলি নেড়েচেড়ে আমরা কী করি, সেই খাদ্যগুলিকে ছোট ছোট টুকরায় পরিণত করি।
এই যে পরিপাকটি রয়েছে, যে পরিপাকের মধ্যে আমরা খাদ্যকে চিবাই এবং খাদ্যের মধ্যে আমাদের খাদ্যনালীর মধ্যে খাদ্যগুলি খাদ্যনালীর সংকোচন প্রসারণের ফলে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হয়, অর্থাৎ যে সকল পরিপাকের যে অংশে কোনো কেমিক্যাল ইনভলভমেন্ট নেই, অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ বা এনজাইম ক্রিয়া করে না, সেই পরিপাককে বলা হয় হচ্ছে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন বলে তাকে। মেকানিক্যাল ডাইজেশন। এরপর যখন খাদ্যনালীর মধ্যে বা আমাদের যে পরিপাক নালী রয়েছে সেই পরিপাক নালীর মধ্যে যখন এনজাইমের দ্বারা খাদ্যবস্তু ভেঙে সরল পুষ্টি উপাদানে পরিণত হবে, তখন কিন্তু আমরা তাকে বলবো হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক বা এটিকে বলা যায় কেমিক্যাল ডাইজেশন। বন্ধুরা, এই যে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক হওয়ার জন্য কিন্তু একটি অঙ্গতন্ত্রের প্রয়োজন। সেই অঙ্গতন্ত্রকে কিন্তু বলা হয় পরিপাকতন্ত্র। অর্থাৎ এই যে পরিপাক ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এই পরিপাক ক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সংঘটিত হয় সেই তন্ত্রকে আমরা বলবো হচ্ছে পরিপাকতন্ত্র। তাহলে আমাদের এই পরিপাক ক্রিয়া বোঝার আগে অবশ্যই পরিপাকতন্ত্র সম্পর্কে আমাদের খুব ভালো একটি ধারণা থাকতে হবে, যেন সেই পরিপাকতন্ত্রের কোন কোন অংশে কিভাবে পরিপাক ক্রিয়া হয় সেগুলো আমরা খুব ভালো করে বুঝতে পারি। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে মানব পরিপাকতন্ত্র দেখতে কেমন এবং তার কয়টি অংশ রয়েছে। চলো আমরা দেখি।